হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 নবম শ্রেণী জীবন বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 377 নম্বর পৃষ্ঠা থেকে 12 নম্বর মডেল স্কুল মিত্র ইনস্টিটিউশন মেইন এর বিভিন্ন বিভাগের প্রতিটি দাগের সম্পূর্ণ সমাধান এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথম প্রশ্ন, ম্যাঙ্গিফেরা ইন্ডিকাতে ম্যাঙ্গিফেরা পর্ব হলো একটি গণ, কারণ আমরা জানি যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা হলো গণ আর ইন্ডিকা হলো প্রজাতি। সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটি রচয়িতাকে, উত্তরটি হচ্ছে লিনিয়াস। প্রদত্ত কোন প্রাণীটির দেহ তরুণাস্থি নির্মিত হয়? উত্তর হলো হাঙ্গর। আমরা জানি যে হাঙ্গর হচ্ছে কন্ড্রিকথিস শ্রেণীভুক্ত, অর্থাৎ কি তরুণাস্থি দ্বারা গঠিত। একক পর্দাবৃত্ত কোষীয় অঙ্গাণুটির নাম হলো লাইসোজোম। ফুলের পরাগযোগে সাহায্য করে ক্রোমোপ্লাস্ট, কারণ ক্রোমোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত হওয়ার জন্য সহজেই পতঙ্গকে আকৃষ্ট করে, ফলে পরাগযোগ সুবিধা হয়। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে দেখা যায় রাইবোজোম নামক কোষীয় অঙ্গাণু। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেন উৎস হলো অর্থাৎ C6H12O6, এই গ্লুকোজের যে সংকেত তার মধ্যে O6 মানে ও অক্সিজেন, সেই অক্সিজেনের উৎস হলো কার্বন ডাইঅক্সাইড। প্রদত্ত কোন জোড়াটি সঠিক? এখানে দেখো, আলোক নির্ভর দশায় কিন্তু গ্লুকোজ উৎপন্ন হয় না, উৎপন্ন হয় অন্ধকার দশায়, তাই এটি মিথ্যা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সম্পন্ন হয় কোষের সাইটোপ্লাজমে, এটাও তাই মিথ্যা। ক্রেবস চক্র সম্পন্ন হয় কোষের মাইটোকন্ড্রিয়ায়, তাই এটা মিথ্যা। অপরপক্ষে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা, এই দশায় অঙ্গার আত্মীকরণ বা প্রথম কোষস্থযোগ্য পিজি এর মধ্যে অঙ্গাটা অঙ্গীভূত হয়, সেই জন্য এর নাম হয়েছিল অঙ্গার আত্মীকরণ, তাই এই উত্তরটি সঠিক। পরের প্রশ্ন দেখব আমরা, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের একটা মিল দেখে নেব। দেখো, কুইনাইন যা ম্যালেরিয়া জ্বরের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। রজন, এটি কাঠ পালিশে ব্যবহার করা হয়। তরুক্ষীর, যা কিনা বাণিজ্যিক রবার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। আমরা জানি যে বাণিজ্যিক রবারের বিজ্ঞানসম্মত নাম হিভিয়া ব্রাসিলিয়ামসিস, তা তৈরি করতে ব্যবহার হচ্ছে তরুক্ষীর। আর রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তাই এখানের সঙ্গে মিল করে এই বির দাগের উত্তরটি কিন্তু সঠিক, কারণ দেখে নাও এর হচ্ছে কোনটা না, এ হলো 4-এর দাগে, তাই A4। বি কোনটা? বি হচ্ছে এই যে কাঠপালিশ 3, তাই B3, এইভাবে এই বির দাগের উত্তরটা কিন্তু সঠিক। প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? অ্যান্টিজেন যে অংশটি অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় তাকে বলা হচ্ছে এপিটোপ। এই কথাটা সত্য, কারণ আমরা জানি যে অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় তাকে বলা হচ্ছে এপিটোপ, তাই এটা সত্য ঘটনা। অপরপক্ষে টিটেনাস টক্সয়েড, এই টিকা দিয়ে টিটেনাস রোগকে প্রতিহত করা হয়, এটাও ঠিক কথা। রাইজোবিয়াম একটা মিথোজ ব্যাকটেরিয়া যা নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, এটাও সত্য। তাই অ্যান্টিবডি শরীরে প্রবেশ করলে অ্যান্টিজেন উৎপত্তি হয়, এটা কিন্তু মিথ্যা কথা, কারণ আমরা জানি যে অ্যান্টিজেন প্রবেশ করলে অ্যান্টিবডি উৎপন্ন হয়, এই জন্য এটা মিথ্যা ঘটনা। ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগীর নাম যক্ষা। আমরা জানি যে যক্ষার জীবাণুর নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, আর এটির প্রকৃতি হলো একটি ব্যাকটেরিয়া। টিকা আবিষ্কার করেন বিজ্ঞানী ডক্টর এডওয়ার্ড জেনার। কমিউনিটি স্তরে যে আন্তঃক্রিয়ার ফলে উভয় প্রজাতি উপকৃত হয় তার নাম মিথজীবিতা। আমরা জানি যে একই সহাবস্থানে অবস্থান করে যখন দুটো জীব একে অপরের উপকার করে বেঁচে থাকে বা একে অপরের সংস্পর্শে বেঁচে থাকে, তখন তাকে বলা হচ্ছে মিথজীবিতা। তাই দুটো উপকৃত হচ্ছে, তাই এটি মিথজীবিতা। বন ধ্বংসের ফলাফলে কী হয়? মরুভূমিকরণ সৃষ্টি হয় বা ডিজার্টিফিকেশন হয়ে থাকে। যে সমস্ত উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাদেরকে বলা হচ্ছে হেলিওফাইট। এরপর বিভাগ খ থেকে বিভিন্ন প্রশ্নগুলো আমরা দেখব। জল সংবহনতন্ত্র, এটি হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। শুক্রাণু একরোচম উৎপন্ন হয় গলগি বটন নামক কোষীয় অঙ্গাণু থেকে। সবাত শোষণ এবং অবাত শোষণের সাধারণ পর্যায় হল গ্লাইকোলাইসিস। পাইন গাছের মূলে মিথজীবী রূপী মাইকোরাইজা নামক ছত্রাক বসবাস করে, দেখতে পাওয়া যায়। বাস্তুতন্ত্রের শক্তির উৎস হলো সৌরশক্তি। সিটা হলো কেঁচোর গমনাঙ্গ। এরপর সত্য মিথ্যা নির্বাচন দেখব আমরা। বহিকঙ্কাল, হিমশিল এবং সন্ধিল উপাঙ্গ, এগুলো হলো মোলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। কথাটি ভুল, এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। ক্লোরোপ্লাস্টিডি অসংখ্য চাকতির মতো গ্রানাম দিয়ে গঠিত হয় থাইলাকয়েড, কথাটি সত্য। আরশোলার দেহে মুক্ত সংবহন দেখতে পাওয়া যায়, এই কথাটিও সত্য। কোষভিত্তিক অনাক্রম্যতা টি লিম্ফোসাইটের মাধ্যমে ঘটে থাকে, এটাও সত্য, কারণ আর বি মানে রস নির্ভর অনাক্রম্যতা সম্পন্ন হয় বি লিম্ফোসাইটের মাধ্যমে। হরিণ হলো দ্বিতীয় শ্রেণী খাদক, এটি ভুল কথা। হরিণ হলো, দেখো, উৎপাদককে যেহেতু ঘাস উৎপাদন হয়, ঘাসকে প্রথমে কে খাচ্ছে? হরিণের মতো কোনো তৃণভোজী প্রাণীরা খাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে প্রথম শ্রেণী খাদক হবে।
এরপর অভিবাসনের ফলে পপুলেশনের আকার হ্রাস পায়। দেখো পপুলেশনে অভিবাসনটা কী জিনিস না, অভিবাসন হলো যখন অন্য কোনো জায়গা থেকে কোনো অঞ্চলে জীবের আগমন হয়, আগমন হলে কী হবে, ওই অঞ্চলে ঘনত্বটা বৃদ্ধি পাবে, সেই জন্য এটা মিথ্যা কথা। উত্তরটি হচ্ছে, সঠিক উত্তরটা হচ্ছে বৃদ্ধি ঘটানো। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমরা মিল করে দেখব। পাইন, যার বীজ খালি চোখে দেখতে পাওয়া যায়, পাইনের বীজ খালি চোখে দেখা যায়। মাইটোকন্ড্রিয়া, একে বলা হয় কোষের শক্তিঘর। পেরিকার্ডিয়াম, এটি হলো হৃৎপিণ্ডের আবরণী, ধৌতকরণে সাহায্য করে ডেটল, শ্যাপনল। লিন্ডেম্যান 10% সূত্র আবিষ্কার করেন। ডাটুরিন, যা কিনা একটি উপক্ষার। পরের প্রশ্ন দেখব এবারে আমরা। 5 দাগের প্রথমে প্রশ্ন বলেছে বি সদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। রুই মাছ, চিংড়ি, কাতলা মাছ এবং হাঙ্গর, এগুলোর মধ্যে বি সদস্য হচ্ছে চিংড়ি, কারণ রুই, কাতলা, হাঙ্গর এগুলো সবই হচ্ছে অস্থি বলো মৎস্য শ্রেণী অন্তর্ভুক্ত। আর চিংড়ি হচ্ছে কি না, চিংড়ি হলো তোমার আর্থ্রোপোডা অর্থাৎ অমেরুদণ্ডী শ্রেণীর অন্তর্গত। ভাটিবাটা বলতে পারো এটাকে, এটা হচ্ছে ভাটিবাটা বা করডাটা বলতে পারো, এটা হচ্ছে নন করডাটা। এই জন্য এই উত্তরটা যথোপযুক্ত। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া রয়েছে, প্রথমে জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দটি বসাও। এ বি ব্লাড গ্রুপকে বলা হয় সর্বজনীন গ্রহীতা, তাহলে সর্বজনীন দাতা কাকে বলা হবে না, ও ব্লাড গ্রুপকে বলা হয়। কোন কোষ অঙ্গাণু প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষে পাওয়া যায়, উত্তরটি হচ্ছে রাইবোজোম। আমরা জানি যে প্রোক্যারিওটিক কোষের 70S প্রকৃতির রাইবোজোম দেখতে পাওয়া যায় এবং ইউক্যারিওটিক কোষে 80S প্রকৃতির রাইবোজোম দেখতে পাওয়া যায়, তাই কোষ অঙ্গাণুটির নাম হলো কি রাইবোজোম। 4 দাগের প্রশ্ন, উদ্ভিদের মূলে কোন প্রকারের প্লাস্টিড দেখতে পাওয়া যায়। দেখো প্লাস্টিড আমরা জানি যে 3 প্রকার, একটা হচ্ছে ক্লোরো, অপরটা ক্রোমো, আরেকটি হচ্ছে লিউকো। এই লিউকো প্লাস্টিড অর্থাৎ বর্ণহীন প্লাস্টিড যা উদ্ভিদের মূলেই দেখতে পাওয়া যায়। ম্যালপিজিয়ান কণিকা কোন কোন অংশ নিয়ে গঠিত। দেখো ম্যালপিজিয়ান কণিকা হলো নেফ্রনের একটা অংশ, যা সাধারণত গ্লোমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুল নিয়ে গঠিত। টিটেনাসকে লকজ বলা হয় কেন। দেখো টিটেনাস রোগে পেশির যন্ত্রণাদায়ক সংকোচন ঘটে, বিশেষ করে গলা এবং চোয়ালের পেশির এই লক্ষণের জন্য একে লকজ বা টিটেনের উপর হয়। আসলে ব্যাপারটা কীরকম বলতো, যখন কোনো এই টিটেনাস রোগে যদি কোনো মানুষ আক্রান্ত হয়, তাহলে সে হয়তো কথা বলতে যাচ্ছে, কথা বলতে সময় এমনভাবে রোগটা সৃষ্টি হলো, যন্ত্রণায় ব্যথা শুরু হলো, হয়তো হাঁ করে রয়েছে, হাঁ হয়ে রয়ে গেল। লক মানে বন্ধ, জ মানে চোয়ালটা যদি মুখ বন্ধ করে থাকি মুখ বন্ধ থেকে যাবে, যদি হাঁ করে রয়েছে তো হাঁ হয়ে রয়ে যাবে। এই জন্য একে বলা হচ্ছে কি লক জ ডিজিজ। পরের প্রশ্ন, 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বের করো। কার্বন চক্র, পরিপোষক চক্র, ফসফরাস চক্র এবং নাইট্রোজেন চক্র, এগুলো সবই হলো পরিপোষক চক্র বা ভূ রাসায়নিক চক্রের অন্তর্গত একটি চক্র। একটি অন্তঃপরজীবীর নাম হলো ফিতাকৃমি, মানুষের শরীরের ভিতরে বসবাস করে এবং এটা পরজীবী রূপে অবস্থান করে, সেই জন্য এটির নাম হচ্ছে কি অন্তঃপরজীবীকে ফিতাকৃমি। বিভাগ গ থেকে প্রথম প্রশ্ন দেখব, লিনিয়াস রচিত দুটো বইয়ের নাম বলো। দেখো ক্যারোলাস লিনিয়াস রচিত দুটো বইয়ের নাম, একটি হচ্ছে স্পিসিস প্লান্টেরাম, অপরটি হলো সিস্টেমা ন্যাচুরি। নিম্নলিখিত বৈশিষ্ট্য দুটি কোন কোন পর্বে প্রাণীদের মধ্যে লক্ষ্য করা যায়। একটা হচ্ছে নরম অখণ্ডিত দেহ, ম্যান্টল নামক পর্দা রয়েছে, মানে বুঝতে হচ্ছে কোনটা, এটা হচ্ছে মোলাস্কা পর্বভুক্ত প্রাণী। দেহে সমুদ্রতে 8টি কমপ্লিট বা চিরুনি পাত দেখতে পাওয়া যায়, কার দেহে, টিনোফোরা পর্বের প্রাণীদের মধ্যে, যার উদাহরণ হচ্ছে বেরো, ফরসকালি, এরকম একটি নাম। প্রদত্ত উদ্ভিদ দুটো কোন কোন গোষ্ঠীর অন্তর্গত, স্পাইরোকাইরা এবং রিক্সিয়া। দেখো স্পাইরোকাইরা এটি হচ্ছে শৈবাল, তাই এটি সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা গোষ্ঠীর অন্তর্গত। অপরপক্ষে রিক্সিয়া, যা কিনা মশবর্গীয় বা ব্রায়োফাইটা গোষ্ঠীর অন্তর্গত। কোষ প্রাচীর এবং কোষ পর্দার মধ্যে দুটি পার্থক্য লেখো। কোষ প্রাচীর এবং কোষ পর্দার মধ্যে দুটো পার্থক্য তুলে ধরেছি তোমাদের সামনে আমি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য বিষয়সহ লিখবে। একটি নিউক্লিয়াস কোন কোন অংশ নিয়ে গঠিত হয়। একটি আদর্শ নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিয় লাশ। 70S এবং 80S রাইবোজোম কোন কোন উপ একক নিয়ে গঠিত হয়। 70S দেখো দুটো অধ একক, একটা হচ্ছে 50S, অপরটি হচ্ছে 30S। 80S একটি 60S, অপরটি হচ্ছে 40S, এরকম দুটো অধ একক নিয়ে গঠিত হয়েছে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য এখান থেকে করে নেবে। পরের প্রশ্নে বলা হচ্ছে সালোক সংশ্লেষকে জারণ বিজারণমূলক বিক্রিয়া বলা হয় কেন।
দেখো, এই প্রশ্নটি অনেকগুলো মডেলে বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে, তাই তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার তুলে ধরলাম। তোমরা কেন জারণ বলা হচ্ছে, কেন বিজারণ বলা হচ্ছে, তার সঙ্গে লেখার পর তোমরা অবশ্যই এই সমীকরণটা দিয়ে বিজারণ এবং জারণ অংশটি দেখিয়ে দেবে। দৌড়ানোর সময় তোমার পায়ের পেশি কেন ব্যথা করে? দেখো, জীবের কিছু কায়িক পরিশ্রম যেমন ব্যায়াম, দৌড়াদৌড়ি বেশি হলে ঐচ্ছিক পেশিতে অক্সিজেন সরবরাহ না হওয়ায় বা কম হওয়ার কারণে অবাধ শ্বসন চলতে থাকে। ফলে পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমতে থাকে এবং পেশি অম্ল হয়ে যায় এবং সংকুচিত হওয়ার ক্ষমতা হারায়। এই অবস্থাকে বলা হয় পেশির ক্লান্তি। তাহলে সেই জন্য দৌড়াদৌড়ি করলে পেশিতে ক্লান্তি হয়। কি করতে হবে? কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করলে পেশিকোষ থেকে ল্যাকটিক অ্যাসিডটা দূরীভূত হবে এবং পেশি আবার কার্যক্ষমতা ফিরে পাবে। হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলাগুলোর নাম বলো। মানব হৃৎপিণ্ডের বিশেষ সংযোজী কলাগুলোর নাম হলো, একটি হলো সাইনো অ্যাট্রিয়াল নোড, অপরটি হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এছাড়া হিজের বান্ডিল, পার্কিঞ্জি তন্তু, আন্তঃনড়ীয় তন্তুপথ এবং ব্যাকম্যানের তন্তুগুচ্ছ এইরকম 6 ধরনের সংযোজী কলা দেখতে পাওয়া যায়। গ্লোমেরুলাসের বহির্মুখী ধমনিকা অপেক্ষা অন্তর্মুখী ধমনিকার ব্যাস বেশি হওয়ার ফলে কি ঘটনা ঘটে? এই উত্তরটাও অনেকবার তোমাদের আলোচনা হয়েছে। তো উত্তরটা সুবিধার জন্য তোমাদের আমি এই জায়গা থেকে, যদি তোমরা ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই জায়গা থেকে উত্তরটা তোমরা করে নেওয়ার চেষ্টা করো। পরের প্রশ্ন, ধৌতকরণে দুটি গুরুত্ব লেখো। দেখো, রোগ নিরাময় ধৌতকরণের মাধ্যমে ধৌতকরণের মাধ্যমে পেটের বিভিন্ন সংক্রামক রোগ যেমন আমাশয়, জিয়ারডিয়াসিস, কৃমি ঘটিত রোগ প্রভৃতি থেকে রক্ষা পাওয়া যায়। 2 নম্বর, ধৌতকরণ শিশুদের জল এবং ধুলো, ময়লা বাহিত বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। এর ফলে চোখ এবং ত্বকের বিভিন্ন সংক্রমণ, অ্যালার্জি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে দুটো পার্থক্য দাও। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে পার্থক্য তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো পয়েন্ট এখান থেকে করে নেবে। এইডস রোগ কিভাবে সংক্রামিত হয়? দেখো, এইডস রোগ অসুরক্ষিত যৌন মিলন, জীবাণুযুক্ত রক্তদান, বিশেষ অপরিশুদ্ধ ছুঁচ, সিরিঞ্জ বা ব্লেড ব্যবহার দ্বারা এই রোগে কিন্তু সংক্রমণটা ঘটে থাকে। জন্মহার এবং মৃত্যুহারের মধ্যে দুটি পার্থক্য লেখো। জন্মহার এবং মৃত্যুহার ন্যাটালিটি এবং মর্টালিটির পার্থক্য তুলে ধরা হয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য বিষয়সহ লেখার চেষ্টা করবে। আমি তোমাদের বলবো অবশ্যই সংজ্ঞাটা লেখার চেষ্টা করো এবং আকার বা ঘনত্বের কী পরিবর্তন হচ্ছে এই জায়গা দুটো উল্লেখ করলে ভালো হয়। বন ধ্বংসের দুটো কারণ লেখো। বন ধ্বংস বা ডিফরেস্টেশন এর কারণগুলো হলো, একটা জনসংখ্যা বিস্ফোরণ, 2 নম্বর দাবানল কিংবা ওভারগ্রেজিং। এই সমস্ত যে পয়েন্টগুলো রয়েছে, তো এই পয়েন্টগুলোর মধ্যে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো পয়েন্টকে লিখে ডিসক্রিপশান করতে হবে। আমি তোমাদেরকে বলবো জনসংখ্যা বিস্ফোরণ আগের পয়েন্টটা, তার সঙ্গে সঙ্গে এই দাবানলের যে কারণে বন ধ্বংস হচ্ছে এই দুটোকে ডিসক্রিপশান করলে ভালো হয়। পরের প্রশ্ন, প্রাথমিক খাদক সবসময় শাকাহারী হয়, উক্তিটি যথার্থতা ব্যাখ্যা করো। দেখো, উত্তরটি পুরোপুরি তোমাদের বইতে নেই, তোমরা তোমাদের মতো করে উত্তরটি লেখার চেষ্টা করবে। আমি তোমাদেরকে লিখতে এভাবে বলবো, শাকাহারী অর্থাৎ যারা শাক বা সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তো এই বাস্তুতন্ত্রে আমরা দেখেছি উৎপাদকরা হলো সবুজ উদ্ভিদ। সেই সবুজ উদ্ভিদকে যেহেতু খাদ্য হিসেবে প্রথম শ্রেণীর খাদকরা গ্রহণ করতেছে, সেই জন্য প্রথম শ্রেণীর খাদক কি বলবো আমরা, কি শাকাশী প্রাণী বা শাকাহারী উদ্ভিদ, সেই জন্য বলবো শাকাহারী প্রাণী। উত্তরটি লেখার পর তোমরা একটু রেখাচিত্রের সাহায্যে দেখিয়ে দিবে যে উৎপাদককে খাদ্য হিসাবে গ্রহণ করতেছে মনে করো গঙ্গা ফড়িং কিংবা হরিণ কিংবা ছাগল, এরকম করে দেখিয়ে দিবে যে যেহেতু উৎপাদকের পর এদেরকে খাদ্য হিসাবে এরাই গ্রহণ করতেছে, শাকাশী প্রাণীর এই প্রাণীরা গ্রহণ করতেছে, সেই জন্য তাকে বলা হচ্ছে শাকাশী বা শাকাহারী। বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন, দ্বিপদ নামকরণে যে কোনো 3টি নিয়ম লেখো। দ্বিপদ নামকরণের নিয়মাবলী। কোনো গোত্রের অন্তর্গত একাধিক গণ বা একাধিক গণের অন্তর্গত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হয়। তোমরা সবসময় দেখবে যে দ্বিপদ নামকরণে 2টি অংশ থাকে, একটির প্রথমটি হচ্ছে গণ, অপরটি হচ্ছে প্রজাতি। আর এই নামকরণ সবসময় ল্যাটিন ভাষায় নামকরণ করতে হয়। লেখার সময় অক্ষরগুলো যেন ইটালিক্স অক্ষর বাঁকা বাঁকা অক্ষরে হয়। দেখো লিখেছে বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে বা ইটালিক অক্ষরে ছাপা হয়, এইভাবে তোমরা লিখবে। এবং লেখার সময় নিম্নরেখিত করতে হবে, এই যে গণ এবং প্রজাতির তলায় পৃথক দাগ দিতে হবে। এইভাবে কিন্তু দ্বিপদ নামকরণ লিখতে হয়। পরের প্রশ্নে বলা হচ্ছে, লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির 7টি ধাপ পরপর লেখো। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির 7টি ধাপ: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এইভাবে পরপরই লিখতে হবে। অথবা প্রশ্নে বলা হচ্ছে, অস্টিকথিস এবং কন্ট্রিকথিসের মধ্যে
প্রদত্ত বিষয়গুলোর ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো এবং প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। অস্টিক এবং কন্ড্রিক্টসের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে আঁশ, অন্তকঙ্কাল, লেজ এবং মুখছিদ্র, তার সঙ্গে সঙ্গে উদাহরণ। এইভাবে পার্থক্যটা, এই পয়েন্টগুলো দিয়ে তোমরা পার্থক্যটা ভালো করে প্র্যাকটিস করবে। চিত্রসহ কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলটি লেখো। দেখো, কোষ পর্দার সিঙ্গার এবং নিকলসলি মতে তরল মোজাইক মডেল যে গঠনটা দেখানো রয়েছে, এই জায়গাগুলো তো বিভিন্ন মডেলে অনেকবার আলোচনা করা হয়েছে। যেহেতু প্রশ্নবিচিত্রা সমাধানের প্রায় শেষ পর্বের দিকে আমরা চলে এসেছি, তাই এই একই রকম প্রশ্ন বারবার সম্মুখীন হচ্ছে, তাই এগুলো আমি আর ডিসক্রিপশন করে তোমাদের শোনাচ্ছি না। তোমাদের যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা থেকে থাকে, তোমরা একবার আগের ভিডিওগুলো দেখে নেবে, তাহলে আশা করি টপিকটা সম্পর্কে ভালো করে বুঝতে পারবে। দেখো, এই হচ্ছে ছবি এবং তার সঙ্গে সঙ্গে যে গঠনগুলো দেওয়া রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা কিন্তু তুলে ধরবে কোষ পর্দার এই ফ্লুইড মোজাইক মডেলের জন্য। এরপর পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান এবং প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? দেখো, এই প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল এটা কিন্তু আগের মডেলটাই আলোচনা হয়েছে, তবু দেখে দিচ্ছি তোমাদের যে বলা হচ্ছে পরিণত উদ্ভিদ কোষের কোষ গহ্বর বা ভ্যাকুলগুলো। দেখো, এই যে কোষ গহ্বরগুলো দেখতে পাচ্ছ, সাদা সাদা কোষ গহ্বর বা ভ্যাকুল বলা হচ্ছে এদেরকে, এগুলো পরস্পর মিলিত হয়ে একটা বড় কোষ গহ্বর বা ভ্যাকুল গঠন করেছে। ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমের কোষ প্রাচীরের ভেতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত হচ্ছে। কোষ প্রাচীরটা কী হচ্ছে না, পরিধির দিকে ছড়িয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এই ধার বরাবর চলে যাচ্ছে। তো ভ্যাকুলের এরকম বেষ্টনে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। অপর একটি অংশ বলা ছিল পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান কি? দেখো, মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝখানের প্রকোষ্ঠকে বলা হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? লাইসোজোমের মধ্যে আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। কোনো বিশেষ পরিস্থিতিতে লাইসোজোম নিজ কোষকেই পাচিত করে এবং ধ্বংস করে। এই কারণে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। পরের অংশ, নেফ্রনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিতকরণ করো। এটি একটি নেফ্রনের ছবি, অনেকবার আলোচনা করা হয়েছে এগুলো সম্পর্কে আগেও। দেখো, এখান থেকে ছবিটা এঁকে যে অংশগুলো চিহ্নিতকরণ করতে বলা হয়েছে সেগুলো তোমরা ভালো করে পয়েন্টিং করে নেবে, ভালো করে প্র্যাকটিস করো ছবিটি। অপর একটি প্রশ্ন যা সেকেন্ড সেমিস্টারে অনেকবার আলোচনা হয়েছে, বিভিন্ন স্কুলে পরীক্ষায় পড়েওছে ছবিটি। দেখো, যেমন বলা হয়েছে দ্বিপত্র কপাটিকা মহাধমনী, ডান নিলয়, ডান ঊর্ধ্ব মহাশিরা কার? না হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছবি। দেখে নাও, তোমরা এই ছবিগুলো সম্পর্কে জানো, নতুন করে দেখানোর আর কিছু নেই, তবু আরেকবার তুলে ধরলাম। এরপর আলোক নির্ভর দশা এবং আলোক নিরপেক্ষ দশার মধ্যে নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। দেখো, সালোক সংশ্লেষে আলোক দশা এবং অন্ধকার দশার পার্থক্য করতে বলা হয়েছে। প্রথম পয়েন্ট ছিল না সংঘটন স্থান বা বিক্রিয়া স্থান সম্পন্ন হচ্ছে আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে, আর অন্ধকার দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে। প্রয়োজনীয় পদার্থ বা গৃহীত পদার্থ আলোক দশায় জল এবং সূর্যালোক গৃহীত হয়, আর অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়। উৎপন্ন পদার্থ কি না, আলোক দশায় উৎপন্ন হচ্ছে অক্সিজেন, NADP, H+, ATP, জল, আর অন্ধকার দশায় উৎপন্ন হয় গ্লুকোজ। পরের প্রশ্ন, নিচে রক্ততঞ্চন সম্পর্কিত ABCD এর নাম উল্লেখ করো। এ, একবার এই রেখাচিত্রটা বা শব্দচিত্রটা তোমরা দেখে নাও, তারপর তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ওইখানে ছিল প্রথমে কি না ভগ্ন অনুচক্রিকা, মানে কি বিদীর্ণ অনুচক্রিকা। তো সেখান থেকে উৎপন্ন হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, যা এ চিহ্নিত অংশে হবে থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন থেকে উৎপন্ন হবে প্রোথ্রম্বিনেজ, যা কি করবে না প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে, থ্রম্বিনটা আবার হবে কি না ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করবে। তো উত্তরটি তোমরা দেখো এভাবে। প্রথম বলা হচ্ছে এ, মানে কোনটা যেটা বললাম, এই থ্রম্বোপ্লাস্টিন, ভগ্ন অনুচক্রিকা থেকে উৎপন্ন হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। যে থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়ন এবং প্রোটিনের সাহায্যে উৎপন্ন হচ্ছে একটা উৎসেচক যার নাম প্রোথ্রম্বিনেজ। এই প্রোথ্রম্বিনকে উৎপন্ন করলো কিসে না প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করলো, তাই সি অংশে হবে কি থ্রম্বিন। থ্রম্বিন আবার ডির দাগে বলা হবে কোনটা না অদ্রবণীয় ফাইব্রিনোজেন কে পরিণত করবে দ্রবণীয় ফাইব্রিনে পরিণত করবে, দ্রবণীয় ফাইব্রিনোজেনকে অদ্রবণীয় ফাইব্রিনে পরিণত করবে। এই ফাইব্রিন মনোমার উৎপন্ন হবে, তারপর ফাইব্রিন রক্তজালক গঠন করবে, দিয়ে তঞ্চনপিণ্ড সৃষ্টি হবে। এইভাবে কিন্তু তার এর দাগে কি হবে থ্রম্বোপ্লাস্টিন, বির দাগে হলো প্রোথ্রম্বিনেজ, সিতে হলো থ্রম্বিন, ডিতে হলো ফাইব্রিনোজেন। ঠিক আছে, এইভাবে তোমরা এই শব্দচিত্রটা পূরণ করবে। পরের প্রশ্ন, উদ্ভিদের 3টি রেচন কৌশল বর্ণনা করো।
উদ্ভিদের তিনটি রেচন কৌশল বা রেচনের পদ্ধতি, একটি হচ্ছে পত্রমোচন, অপরটি বাকলমোচন, আরেকটি হচ্ছে ফলমোচন। তিনটি পদ্ধতি তোমরা প্রথমে লিখবে। পর্ণমোচন কি, কোন কোন উদ্ভিদে হয়, কি করে; বাকলমোচন কি, কোন কোন উদ্ভিদে হয়, এর সাহায্যে কি হয়; একই রকমভাবে ফলমোচন কি, কোন কোন উদ্ভিদে হয়, এর সাহায্যে ফলে সঞ্চিত কোন কোন উপাদানগুলো ত্যাগ করে, সেই সমস্ত কথাগুলো তোমরা কিন্তু এখানে উল্লেখ করবে। গ্লোমেরুলাসে পরাগ পরিস্রবণ কিভাবে ঘটে? গ্লোমেরুলাসের পরাগ পরিস্রবণ প্রক্রিয়া দেখো, ম্যালপিজিয়ান কণিকা এবং বাউম্যান ক্যাপসুল, এগুলো কিন্তু গ্লোমেরুলাস মানে এই গ্লোমেরুলাসের মধ্যে অংশ, গ্লোমেরুলাসের ম্যালপিজিয়ান কণিকার অংশ। দেখো, ম্যালপিজিয়ান কণিকা স্থিত অন্তর্মুখী উপধমনিকার ব্যাস 50 মাইক্রোমিটার, বহির্মুখী উপধমনিকার ব্যাসের প্রায় দ্বিগুণ হওয়ার কারণে গ্লোমেরুলাসে যে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়, যার কারণে গ্লোমেরুলাসের মধ্যে থাকা প্রোটিনবিহীন রেচন পদার্থগুলো তরলটা পরিশ্রুত হয়ে বাউম্যান ক্যাপসুলে প্রবেশ করে। এইভাবে গ্লোমেরুলাস কী করে, যে উচ্চ চাপে রক্ত থেকে রেচন পদার্থযুক্ত তরলটাকে পরিশ্রুত করতে সাহায্য করে। শব্দচিত্রের সাহায্যে কোষভিত্তিক অনাক্রমতা এবং রসভিত্তিক অনাক্রমতা কীভাবে ঘটে? এবারে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এই শব্দচিত্রের সাহায্যে কোষভিত্তিক অনাক্রমতা, রসভিত্তিক অনাক্রমতা, শব্দচিত্র যদি নাও এসে থাকে, কোষভিত্তিক অনাক্রমতা এবং রসভিত্তিক অনাক্রমতা, এই প্রশ্ন সম্পর্কে মানে প্রশ্ন থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে, মানে এই টপিকটা থেকে অবশ্যই কিন্তু প্রশ্ন আসবে। তাই ভালো করে তোমরা কিন্তু এই জায়গাগুলো মুখস্থ করো, এবং আমি এখন যেখান থেকে উত্তরটি দেখাবো আমি চাইবো তোমরা এই জায়গা থেকে উত্তরটি করলে আশা করি তোমাদের ভালো হবে। কোষভিত্তিক অনাক্রমতা এবং রসভিত্তিক অনাক্রমতা, এই যে ধাপটা রয়েছে, এই ধাপটা তোমরা কিন্তু শব্দচিত্রটা এভাবেই তোমরা করবে, এভাবে করলে কিন্তু আশা করি ভালো হবে। দেখো, বুঝিয়ে দিচ্ছে একটু। কোষভিত্তিক অনাক্রমতা কী বলেছে? দেহে প্রবিষ্ট অ্যান্টিজেন, যখন দেহে কোনো অ্যান্টিজেনটা প্রবেশ করে, সঙ্গে সঙ্গে ম্যাক্রোফাজ কোষগুলো অ্যান্টিজেনটাকে গ্রাস করে। আমরা পড়েছি যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তাকে গ্রহণ করলো এবং নিজেদের মধ্যে ওই অ্যান্টিজেনটাকে প্রকাশ করলো। এরপর ম্যাক্রোফাজগুলো হেল্পার টিকোসের কাছে কোষসমূহকে কী করে না, টিকোসের কাছে গেল এবং তাকে সক্রিয় করলো। এরপর সক্রিয় হেল্পার টিকোস বিভাজিত হয়ে উৎপন্ন করলো অপত্য টিকোস, সেগুলো আবার বিভাজিত হয়ে কী উৎপন্ন করলো? 4 ধরনের কোষ উৎপন্ন করলো, টিকোস উৎপন্ন করলো। একটা টিএইচ মানে টি হেল্পার টিকোস, টিসি সাইটোটক্সিক টিকোস, টিএস সাপ্রেসর টিকোস এবং মেমোরি টিকোস সৃষ্টি করলো। এর মধ্যে সাইটোটক্সিক টিকোস বা টিসি কোষ, যার অপর নাম হচ্ছে কিলার কোষ, সে কী করে? জীবাণুকে আক্রান্ত করে এবং ওই অ্যান্টিজেনকে ধ্বংস করে। অপরপক্ষে রসভিত্তিক অনাক্রমতা কীভাবে সৃষ্টি হচ্ছে? দেহে যখন কোনো অ্যান্টিজেনটা প্রবেশ করে তখন বি কোষটা কী হচ্ছে না, সক্রিয় হচ্ছে। এই বি কোষ হেল্পার টি কোষ আবার কী করলো না, বি কোষটাকে সক্রিয় করলো, যা এই বি কোষটাকে হেল্পার টি কোষ সক্রিয় করলো। সক্রিয় হওয়ার পর সক্রিয় বি কোষ দু রকমের কোষ উৎপন্ন করলো, একটা প্লাজমা কোষ, অপরটা হচ্ছে মেমোরি কোষ। প্লাজমা কোষ অ্যান্টিবডি উৎপন্ন করলো, দিয়ে অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে তাকে ধ্বংস করলো। আর মেমোরি বি কোষ কী করলো না, গৌণ ইমিউন রেসপন্স তৈরি করলো, যা ভবিষ্যতের জন্য এমনভাবে স্মৃতিতে মনে রেখে দিল তার অ্যান্টিজেনের গঠনটাকে, যখন সেকেন্ড টাইম ওই অ্যান্টিজেনটা আবার দেহে প্রবেশ করবে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে দ্রুত একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবে। এইভাবে তোমরা কোষভিত্তিক অনাক্রমতা এবং রসভিত্তিক অনাক্রমতার যে রেখাচিত্র দেখানো হয়েছে ভালো করে প্র্যাকটিস করো, বারবার লিখে প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে চলেছে। পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম, উপসর্গ এবং সংক্রমণ পদ্ধতি আলোচনা করো। দেখো, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে কি প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরম, এরকম করে নামগুলো রয়েছে। তোমরা যে কোনো এক দুটো নাম লিখবে। আর তার রোগ সংক্রমণ পদ্ধতি কিভাবে হয় না, স্ত্রী অ্যানোফিলিস মশা বা অ্যানোফিলিস মশকি যখন কি করে কোনো সুস্থ মানুষের ম্যালেরিয়া আক্রান্ত মানুষের রক্ত পান করে, তখন ওই রোগ জীবাণুটা একটা বিশেষ দশা, যার নাম হচ্ছে গ্যামেটোসাইট দশা, রক্তের মাধ্যমে মশকির দেহে প্রবেশ করে। উক্ত মশকি মানে ওই অ্যানোফিলিস মশকির দেহে এরপর স্পোরোজয়েড দশার মাধ্যমে কি হয়, সৃষ্টি হয়, যেই দশাটা মশার লালা গ্রন্থিতে বসবাস করে। এরপর ওই মশাটা যখন কোনো সুস্থ মানুষকে রক্ত পান করে, তখন তার স্পোরোজয়েডগুলো মানুষের সুস্থ মানুষের রক্তে মিশে যায় এবং মানুষটি ম্যালেরিয়ার রোগাক্রান্ত হয়। এইভাবে সংক্রমণ পদ্ধতিটা তোমরা ভালো করে মুখস্থ করো। আর এর উপসর্গ বলা হয়েছে কি 3টে রোগ লক্ষণ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে শীতাবস্থা, তাপ অবস্থা এবং ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া। এই যে শীত করে জ্বর আসা, আমার কাঁপুনি দিয়ে জ্বর এলো, সঙ্গে উচ্চ তাপমাত্রায় জ্বরটা হলো, আবার ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেল, এই 3টি ঘটনাকে একসঙ্গে বলা হয় ফেব্রাইল পারক্সিজম। এই ভালো করে এই জায়গাটা ভালো করে মুখস্থ করো, ফেব্রাইল পারক্সিজম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জন্মহার এবং মৃত্যুহারের মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। দেখো, এই প্রশ্নটা আজকের এই মডেল দিয়েই আলোচনা হয়েছে। জন্মহার এবং মৃত্যুহারের মধ্যে পার্থক্য আবার ঘুরে কোনো কারণে দিয়েছেন, তো তবু তোমরা এখান থেকে একবার প্রশ্নটা মুখস্থ করবে।
পরের অংশ বলা হচ্ছে খাদ্য জারকের সঙ্গে খাদ্য শৃঙ্খলের সম্পর্কটি বুঝিয়ে বলো। তোমরা চাইলে এখান থেকে উত্তরটি লিখতে পারো, নতুবা তোমাদেরকে আমি আরেকটি উত্তর দেখাচ্ছি। খাদ্য জালের সঙ্গে খাদ্য শৃঙ্খলের সম্পর্ক, এখান থেকেও তোমরা কিন্তু উত্তরটা করতে পারো। এই প্রশ্নটাও কিন্তু কোনো না কোনো মডেল স্কুলে আলোচনা করা হয়েছে। তোমরা একবার বইতে প্রশ্নটা দেখে নেবে, তারপরে উত্তরটা ওইখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করো। না যদি বুঝতে পেরে থাকো, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে কোন মডেল থেকে উত্তরটি বোঝানো হয়েছে আমি তোমাদের বলে দেব। পরের প্রশ্ন, জল সংরক্ষণের যে কোনো 3টি উপায় বর্ণনা করো। জল সংরক্ষণের 3টি পর্যায় বা উপায়, একটা হচ্ছে জলাশয় খনন করে জল সংরক্ষণ করা, বাঁধ নির্মাণ করে, অপরটা হচ্ছে জলের অপচয় রোধ করে। এইভাবে 3টি পয়েন্ট দিয়ে বিষয়টাকে কিন্তু ব্যাখ্যা আকারে লিখতে হবে। আজকের প্রশ্নবিচিত্রা সমাধানে একেবারে শেষ প্রশ্ন, দৈনন্দিন জীবনে তুমি কিভাবে শক্তির অপচয় বন্ধ করতে পারো তার উদাহরণ সহ লেখো। প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণের উপায়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো এইভাবে তোমরা পুরো উত্তরগুলো ভালো করে লিখে প্র্যাকটিস করো। প্রশ্নবিচিত্রার প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে দেখে নাও। যদি কোনো জায়গায় কোনো উত্তর খুঁজে পেতে বা উত্তরটা বুঝতে তোমাদের অসুবিধে থেকে থাকে, তোমরা আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। আমি তোমাদের কমেন্টের উত্তর খুব তাড়াতাড়ি ডিসক্রিপশান বক্স কমেন্ট সেকশনে প্রদান করব। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী মডেল স্কুল আলোচনায়। ধন্যবাদ।